দর্শক আমন্ত্রণ ডাকসু নির্বাচন নিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডাকসু দ্য স্টুডেন্টস ভয়েস অনুষ্ঠানে। আপনারা জানেন 9 সেপ্টেম্বর এই নির্বাচনের ভোটাভুটি এবং জমজমাট চলছে প্রচারণা নির্বাচনের। এরই মধ্যে আমরা দেখছি যে 470 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন 28টি পদের জন্য। তার মধ্যে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে লড়ছেন 19 জন এবং সেই 19 জনের মধ্যে 6 জন আজ আমাদের সঙ্গে ডাকসু দ্য স্টুডেন্টস ভয়েসের পোডিয়ামে আছেন। শুরুতেই বলে রাখি, এটি কোনো টক শো নয়, এটি হচ্ছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যকার ডিবেটের একটি প্ল্যাটফর্ম, যেখানে সুযোগ থাকছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্থাৎ এই নির্বাচনের যারা ভোটার তাদের প্রশ্ন করার। আমরা শুরুতেই পরিচয় পর্বে যাই। আমার হাতের ডান দিকে আছেন ফারিয়া মতিন ইলা, প্রতিরোধ পর্ষদ প্যানেল থেকে তিনি এই পদে নির্বাচন করছেন। এরপর আমার হাতের বায়ে আছেন আবু হায়াত মোহাম্মদ জুলফিকার জিসান, ছাত্রদল প্যানেল থেকে তিনি এই পদে লড়ছেন। আমার হাতের ডান দিকে আছেন অনিদ হাসান, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে। হাতের বায়ে আছেন লাঞ্জু খান, স্বতন্ত্র হয়ে তিনি নির্বাচন করছেন। আবার আমার হাতের ডানে আছেন মাহবুব খালাসি, তিনি স্বতন্ত্র হয়ে নির্বাচন করছেন এবং কিছুক্ষণের মধ্যে আমাদেরকে জয়েন করবেন মোহতাসিন বিল্লাহ ইমন, যিনি সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে নির্বাচন করছেন। আমরা শুরুতেই প্রশ্নের দিকে চলে যাই, ইলাকে দিয়ে শুরু করতে চাই। ইলা, আপনি নির্বাচিত হলে কোন কাজগুলো প্রায়োরিটি দিয়ে শুরু করবেন এবং সেই কাজগুলো কেন স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট বলে আপনি মনে করেন? 2 মিনিট সময়। আমি নির্বাচিত হলে আমি দুটো কাজ প্রাইমারিলি করতে চাই। তার প্রথম কাজটা হলো আমাদের আঞ্চলিক যে শিল্প সাহিত্য, আমাদের মায়ের ভাষার যে গান, আমাদের মারা এক অঞ্চল থেকে বিয়ে হয়ে আরেক অঞ্চলে আসেন এবং তার কালচারটা বা তার সেই ভাষার লালাবাইটা সে তার সন্তানের মাধ্যমে পাস অন করে যান। তো সেটা হারায় যায় আর কি একটা পর্যায়ে, এবং সেটা দেখা যায় যে একটা প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যে ঢাকায় আসে তার জন্য হারায় যায় জিনিসটা। তো আমি তাদের জন্য কিছু প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যেখানে সে তার মাটির শিল্প সাহিত্যটা চর্চা করতে পারবে। এবং দ্বিতীয়ত আমি যেটা করতে চাই সেটা হচ্ছে টিএসসি একটা সময় খুবই একটা প্রাচুর্যপূর্ণ জায়গা ছিল কালচারের ক্ষেত্রে, কিন্তু সেটা পুরো দমে ভেঙে দিয়ে গেছে ছাত্রলীগ। কারণ প্রত্যেকটা ক্লাবে দেখা যাচ্ছে যে তারা প্রেসিডেন্ট হচ্ছে, সেক্রেটারি হচ্ছে এবং তাদের নির্দিষ্ট কিছু ভাই ব্রাদার যারা ধরেন পোস্টেড না কিন্তু ওই ভাইদের সাথেই চলাফেরা করে, তারাই থাকতেছে, তারাই শো নামাচ্ছে, তারাই সব কিছু করতেছে। এটা আমি বন্ধ করতে চাই। এবং এটার সাথে সাথে যেটা করতে চাই, টিএসসি কেন্দ্রিক কালচারটার বিকেন্দ্রীকরণ করতে চাই। সাধারণ স্টুডেন্টরা যাতে এখানে পার্টিসিপেট করতে পারে সেজন্য হল এবং টিএসসির মাঝে কানেকশন তৈরি করতে চাই। এই দুটো কাজ আমি প্রাথমিকভাবে শুরু করে যেতে চাই। আপনাকে ধন্যবাদ। যেতে চাই জিসানের কাছে। জিসান, প্রশ্ন একটাই, আপনি উত্তরে যান। ধন্যবাদ। আমি যদি নির্বাচিত হই তাহলে আমি প্রাথমিক অবস্থায় যে সকল কাজ করব বা যে সকল কাজে গুরুত্ব আরোপ করব, এটা আসলে 2 মিনিটে বলা যায় না। এখানে আমার মিশন এবং ভিশন রয়েছে। মিশনটা কি আর ভিশনটা কি আপনারা খেয়াল করে দেখবেন, বিগত 1.5 দশকেরও বেশি সময়ে যে স্বৈরাচারী সরকার এই বাংলাদেশ শাসন করেছে, তাদের শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো মুক্ত চিন্তা হতে পারেনি। ভয়ের সংস্কৃতি তৈরি করে এখানে যে শিক্ষার্থী আছে তাদের সৃজনশীলতা, তাদের মুক্ত বুদ্ধি এবং নানান পথ রোধ করা হয়েছে। বিগত 15 বছরে এই ক্যাম্পাস থেকে তেমন কোনো বরেণ্য ব্যক্তি সাহিত্যক্ষেত্রে বা সংস্কৃতিতে উঠে আসতে পারেনি। তো আমার মিশন হচ্ছে এটা যে আমি যদি নির্বাচিত হই তাহলে আমি তাদের জন্য যাতে করে এই ক্যাম্পাস থেকে এরকম ব্যক্তিরা বের হয়ে আসতে পারে আমি কাজ করব। কি করব আমি? আমাদের প্রথমেও তো আমরা ক্যাম্পাসে সাহিত্য এবং সংস্কৃতি বলতে বুঝি যে টিএসসি কেন্দ্রিক যে এখন পর্যন্ত 27টা সংগঠন আছে তারাই কাজ করে, কিন্তু এর বাইরেও বিভাগগুলোতে ক্লাব রয়েছে। হলগুলোতে যেহেতু ডাকসু নাই, বহুদিন পরে আমাদের কাঙ্ক্ষিত ডাকসু এসেছে, সাহিত্য সংসদ রয়েছে এবং 2টি পদে আলাদাভাবে নির্বাচন হচ্ছে, সাহিত্য এবং সংস্কৃতি। প্রত্যেকটা জায়গায় আমি লজিস্টিক সাপোর্ট দিব এবং আন্তঃহল, আন্তঃবিভাগ, নানান রকম প্রতিযোগিতার আয়োজন করব এবং বছর শেষে বার্ষিকভাবে হচ্ছে গিয়ে আপনার ডাকসু কেন্দ্রিক ডাকসু তাদেরকে জন্য প্রতিযোগিতা আয়োজন করবে। আরও যেটা করতে চাই সেটা হচ্ছে একটি কালচারাল কমপ্লেক্স করতে চাই আমি ক্যাম্পাসে। এই কমপ্লেক্সের কাজ হবে শিক্ষার্থীদেরকে জাতীয় পর্যায়ে এবং ইন্টারন্যাশনালি তাদেরকে চেনানো এবং প্রতিষ্ঠিত করা, তাদের যে যে সেক্টর আছে সেই সেক্টরগুলোতে। আপনারা খেয়াল করবেন আমাদের এখানে নাট্যকলা আছে, তারপরে আপনার যারা থিয়েটারে আছে তারা তাদের অনেক সুন্দর সুন্দর কাজ করে, কিন্তু এই কাজগুলোর প্রসার হয় না।
আমি প্রতি মাসে অন্তত একটি করে ফিল্ম ফেস্টিভ্যাল করতে চাই, যেখানে তাদের কাজের প্রসার ঘটবে এবং আমরা এটা প্রচারও হবে, আমরা জানবো। আরও অনেক কাজ আছে, কিন্তু আসলে 2 মিনিটে এগুলো সম্ভব হচ্ছে না। আমি অন্য একজনকে জিসান, আপনাকে ধন্যবাদ। অনিদ হাসানের কাছে যেতে চাই, প্রশ্ন একটাই। থ্যাংক ইউ ফর গিভিং মি দিস টাইম। তো আমি অনিদ হাসান যদি নির্বাচিত হই, আমার সর্বপ্রথম কিছু কাজের মধ্যে থাকবে হচ্ছে কালচারাল এডুকেশন, কালচারাল এক্সিকিউশন অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি। আমার সর্বপ্রথম টার্গেট থাকবে স্টুডেন্টদের জন্য, ডিরেক্টলি স্টুডেন্টদের নিয়ে কাজ করা, স্টুডেন্টরা যেন কালচারাল স্কিলড হতে পারে। আমি আমার ক্যাম্পাস লাইফে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে আমি বিভিন্ন টাইপের প্রোগ্রাম খুব সোলো অর্গানাইজেশন নামাইছি, মানে নিজের তাগিদে নামাইছি। আমি যদি আমার শিক্ষার্থীদের এই জায়গাটি আমি দিতে পারি যে তারা ওই জিনিসটা তাদের তাগিদে নামাইতে পারবে, ওই রিসোর্সেসগুলোকে এক করে, ওই নলেজটাকে এক করে, আমি যদি সকল স্টুডেন্টকে দেখাতে পারি যে দেখেন দিস ইজ পসিবল, এটা আপনারা নিজের উদ্যোগে শিক্ষার্থীরা করতে পারবেন। একটা ইভেন্ট ওর একটা শো যদি একটা স্টুডেন্ট নামিয়ে ফেলতে পারে নিজের তাগিতে, তার সিভিটা অনেক ভারী হয়ে যায়। আমরা এন্ড অফ দ্য ডে ইউনিভার্সিটিতে অনেক কারণে আসি, আমরা এক্সট্রা কারিকুলার করি আমাদের সিভি বাড়ানোর জন্য, সিভি ভার করার জন্য। অ্যাকাডেমিক্স তো আমাদের আছে, যখন আমরা এক্সট্রা কারিকুলারের কথায় আসি, আমরা এই জায়গাটা দিয়ে যদি আমি তাদেরকে 1 বছরে এই স্কিল, এই রিসোর্সেসগুলো এক জায়গা করে দিতে পারি, আমি মনে করবো এটা আমার সবচেয়ে বড় সাকসেস। তখন স্টুডেন্টরাই যখন প্রোগ্রামস, ইভেন্টস নামাবে, দে আর গানা শো আ মাচ মোর হাউ ডু আই সে দিস, মাচ মোর কালচারাল আপলিফমেন্ট ইন ঢাকা ইউনিভার্সিটি। এইটা বাদে আমার কিছু ফিউচারিস্টিক আইডিয়া আছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট গেমিং কমিউনিটির ইন্ট্রোডাকশনটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে করতে চাই। অনেক বিশ্ববিদ্যালয়ে ই স্পোর্টসের কমিউনিটি আছে, বাট আমাদের বিশ্ববিদ্যালয়ে এটি নাই। আর তারপরে হচ্ছে আমি যে জিনিসটা করতে চাই হচ্ছে অনেক লস্ট কালচার্স, মানে হচ্ছে হারিয়ে যাওয়া সংস্কৃতি আমি নিয়ে আসতে চাই। আলকা, বাউল আখড়া, পাঞ্চালি, আমরা এখন যে ট্যালেন্ট হান্ট করি, আমার ট্যালেন্ট হান্ট করার অনেক ইচ্ছা আছে, যে ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা আসে, তারা এসে তাদের প্রতিভা দেখাবে। এটার খুব বাঙালি একটা নাম হচ্ছে পাঞ্চালি, যেটা আমাদের এখন হারিয়ে গিয়েছে। তো এই রকম জিনিসের সাথে আমি সবচেয়ে বড় যে জিনিসটায় ফোকাস করতে চাই সেটা হচ্ছে ফ্যাকাল্টি ওয়াইজ কোল্যাবোরেশন স্টুডেন্টদের মধ্যে। আমি সায়েন্স ফ্যাকাল্টির একজন ছেলে, আমি দেখেছি সায়েন্সের কালচারাল আপলিফমেন্টটা খুবই কম। এই জায়গায় স্টুডেন্টরা কালচার প্র্যাকটিস করার সময়ই পান না। 5টা পর্যন্ত আমরা যখন ল্যাব করি তখন আমরা সময় পাই না, খালি 5টা পর্যন্ত ল্যাব না, আমাদের সকাল 8টার থেকে ক্লাস। আমাদের সবারই, সকল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবারই একটা একাডেমিক প্রেশার থাকে। তো আমি এই জায়গাটায় তাদের মধ্যে যদি কোলাবোরেশনগুলো বাড়াইতে পারি, যে সায়েন্স ফ্যাকাল্টি বনাম বিজনেস ফ্যাকাল্টি যদি একটা কোলাবোরেশন আমি করতে পারি, আই ক্যান ব্রিং দ্যাট কালচারাল আপলিফমেন্ট বিফোর এভরিওয়ান। সো এইটুকুই ছিল আমার। থ্যাংক ইউ সো মাচ। অনিদ হাসানকে ধন্যবাদ। স্বতন্ত্র প্রার্থী লাঞ্জু খান। ধন্যবাদ। আমি হচ্ছে কালচারাল সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হলে শুরুতেই যেটি করব, আমি, আপনারা জানেন আমাদের ক্যাম্পাসে ইনক্লুসিভনেস, আমাদের সাংস্কৃতিক অঙ্গনতে ইনক্লুসিভনেসের খুবই অভাব আছে। আমি এই জায়গাটাতে হচ্ছে গুরুত্ব দিব, কারণ আপনারা জেনে থাকবেন এই বটতলাতেই আপনারা দেখেছেন গত আওয়ামী আমলে, স্বৈরাচারী আমলে এইখানে হচ্ছে কোরআন তেলাওয়াতের হচ্ছে একটি অনুষ্ঠান ছিল, সেখানে হামলা করা হয়েছে। আবার টিএসসিতে কাওয়ালির অনুষ্ঠানে হামলা করা হয়েছে। আবার দেখবেন যে একটি দল আছে, এক শ্রেণীর মানুষ আছে যারা কিনা রবীন্দ্রনাথের গান গাইলে তকমা দিয়ে দেয় যে তারা হচ্ছে শাহবাগী। সো আমি এই জায়গাটা থেকে ভেঙে কালচারাল কোএক্সিস্টেন্সের যে বিষয়টা, এটা নিশ্চিত করার চেষ্টা করব এবং এখানে সকল মতের মানুষকে আমি এখানে সংযুক্ত করার চেষ্টা করব। এখানে যেমন আমাদের লোকজ যে সংস্কৃতি আছে সেটা তুলে ধরার চেষ্টা করব, ঠিক তেমনিভাবে এখানে যারা র্যাপ করে, যারা হচ্ছে অন্য ঘরানার, যারা হচ্ছে পপ কালচার করে, সকল ধরনের মতকে আমি এখানে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তীতে যেটা আমি করব, শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধিতে আমি কাজ করব। শিক্ষার্থীদের সাহিত্য সংস্কৃতিক অঙ্গনে তাদের প্রতিভাকে বিকশিত করার জন্য আমি একটি মুক্ত প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে যাব ইনশাল্লাহ। এবং আমি এরপরে যেটি করব, আপনারা জানেন শিক্ষার্থীরা আফটার রেভলিউশন সবাই হচ্ছে অনেক বেশি সবাই অনেক মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। মানসিক প্রশান্তির যেই জায়গাটা আছে, আমি মনে করি আমাদের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের এখানে একটি বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে। আপনারা দেখবেন রাজনৈতিক দলগুলো অভ্যুত্থান পরবর্তী ক্যাম্পাসে তারা হচ্ছে ক্যাম্পাসটিকে রাজনৈতিকভাবে অস্থির করে রাখার চেষ্টা করেছে। ফলে আপনারা দেখবেন বিশ্ববিদ্যালয়ে কিন্তু 5টি হত্যাকাণ্ড এবং মৃত্যু ঘটনা আমরা কিন্তু দেখেছি, কোনোটিকে আমরা স্বাভাবিক বলতে পারি না। সো আমার মনে হয় যে সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের এখানে একটি বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে। আমি এই বিষয়গুলোতে হচ্ছে গুরুত্ব দিব। এবং সর্বোপরি আমি যেটি করব, বিশ্ববিদ্যালয়ের
আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী বিশ্ববিদ্যালয়ে, আমি এখানে লিডার কিংবা হচ্ছে জাতীয় রাজনীতিবিদ হতে আসিনি, আমি একজন সাধারণ শিক্ষার্থী। আমি সাধারণ শিক্ষার্থী হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়ে আমি হচ্ছে কাজ করে যাব। জি, আপনাকে ধন্যবাদ। মাহবুব খালাসি, স্বতন্ত্র প্রার্থী আরেকজন। ধন্যবাদ। আমি সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক এই পদে যদি নির্বাচিত হতে পারি, আমি প্রথমে যা করব সেটা হইতেছে ডাকসুর তত্ত্বাবধানে একটি কেন্দ্রীয় সাংস্কৃতিক কেন্দ্র এবং একটি কেন্দ্রীয় প্রকাশনা সংস্থা। এই সংস্কৃতি কেন্দ্রের কাজ হবে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল যতগুলো সাংস্কৃতিক সংগঠন আছে সবগুলোর মধ্যে সমন্বয় করা, এবং প্রত্যেকটি অনুষদ এবং প্রত্যেকটা হল কেন্দ্রিক যতগুলো সাংস্কৃতিক সংগঠন আছে সেই সব সংগঠনকে বিভিন্ন কারিগরি সহায়তা এবং বই এবং বাদ্যযন্ত্র সরবরাহ করা। এবং এই প্রকাশনা সংস্থার কাজ হবে বিশ্ববিদ্যালয় ভিত্তিক যত তরুণ এবং কবি লেখক রয়েছে তাদের সবাইকে আর্থিক এবং বই প্রকাশে সহায়তা করা। যেমন আমরা দেখে থাকবো অনেক প্রতিভাবান কবি বা অনেক প্রতিভাবান লেখক আছেন যারা হইতেছে বিশ্ববিদ্যালয়ে আসার পর বিভিন্ন বিষয় লেখালেখি করেন, কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুযোগের অভাবে তাদের বই প্রকাশ করা হয় না, বা তাদের হইতেছে ওই প্ল্যাটফর্মটা ওইটা পাওয়া সম্ভব হয় না তাদের দ্বারা। তো আমি প্রথমে যেটা করব যে ডাকসু থেকে বিভিন্ন প্রকাশকের সাথে, বিভিন্ন হইতেছে প্রকাশনা সংস্থার সাথে যোগাযোগ করে তাদের বই এবং তাদের লেখা প্রকাশ করার ব্যবস্থা করব। দ্বিতীয়ত আমি যেই কাজটা করব, বহির্বিশ্বের সাথে আমাদের বাংলাদেশের যে সাংস্কৃতিক বিনিময়, সেটা হচ্ছে আমাদের যে বাঙালির যে হাজার বছরের যে ঐতিহ্য, আমাদের যে লোকসাহিত্য লোকসংস্কৃতি, এটা খুবই সমৃদ্ধ। আমার মনে হয় এটা আন্তর্জাতিক পরিসরে কাজ করা উচিত। তো ডাকসু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কেন্দ্রীয় ছাত্র সংসদের একটা বড় জায়গা, সেই জায়গা থেকে আমি যদি উদ্যোগ নিই এবং এইখানে হইতেছে বিভিন্ন আন্তর্জাতিক সভা সেমিনার করা সম্ভব আমাদের দেশ সংস্কৃতি নিয়ে, এবং একই সাথে কালচারাল এক্সচেঞ্জের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ্বের বিভিন্ন দেশে কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য আমরা হইতেছে কর্মশালার জন্য সেমিনার জন্য পাঠাতে পারি। এইভাবে হইতেছে আন্তর্দেশীয় একটা সাংস্কৃতিক বিনিময় চর্চা। আর আরেকটা যে জিনিসটা করব, টিএসসি এবং ক্যাম্পাসে বিভিন্ন সময় যেমন একক সাংস্কৃতিক চর্চা, ব্যাপক সাংস্কৃতিক যে আধিপত্য যেইটা, সেটাকে হইতেছে আমি নির্মূল করার চেষ্টা করব এবং টিএসসিকে বাণিজ্যিকরণ মুক্ত করব। সেটা কেমন? সেটা হইতেছে টিএসসি বেশিরভাগ সময় বিভিন্ন জেলা সংগঠন, বিভিন্ন অ্যালামনি অ্যাসোসিয়েশন বরাদ্দ নিয়ে টিএসসিতে আমরা যথেষ্ট ভেন্যু, যথেষ্ট জায়গা পাই না প্রোগ্রাম করার জন্য। সেই ক্ষেত্রে স্টুডেন্টদের এবং যতগুলো সংগঠন আছে ক্যাম্পাস কেন্দ্রিক, তাদের অগ্রাধিকার দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক চর্চাগুলো, সাংস্কৃতিক চর্চাগুলো বাড়াবো। এবং বিজ্ঞান অনুষদ ভিত্তিক আমার একটা আলাদা পরিকল্পনা আছে। বিজ্ঞান অনুষদের যেহেতু অত্যাধিক চাপের কারণে তাদের সুযোগ কম সাংস্কৃতিক চর্চার, সেই ক্ষেত্রে বিজ্ঞান অনুষদের জন্য যে কার্জন হল ভিত্তিক আলাদা সাংস্কৃতিক পরিকল্পনা, এবং কার্জন হলে দীর্ঘদিন যাবৎ অকেজো একটা যে লেকচার থিয়েটার আছে সেটা সংস্কার করে পুনরায় ব্যবহার উপযোগী করতে হবে। মাহবুব, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে জয়েন করেছেন মুতাসিম বিল্লাহ ইমন, সমন্বিত শিক্ষার্থী সংসদের প্রার্থী। আপনি শুরুতে ছিলেন না, আপনার জন্য আমি প্রশ্নটা আরেকবার রিপিট করছি। সেটা হচ্ছে, আপনি নির্বাচিত হলে আপনি প্রায়োরিটি দিয়ে কোন কাজগুলোতে হাত দেবেন এবং কেন মনে করছেন এই কাজগুলো ইম্পর্টেন্ট ফর দ্য স্টুডেন্টস? আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি মুতাসিম বিল্লাহ ইমন, সমন্বিত শিক্ষার্থী সংসদ থেকে। এখানে আমার সঙ্গী যারা আছেন তারা আসলে অনেক কিছু বলে ফেলেছেন, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে কিভাবে স্পেসিফিকেশনের ব্যাপার। যেমন আমি কালচারাল এক্সচেঞ্জ দিয়ে শুরু করি, আমার ইশতেহারও এই ব্যাপারটা আছে, কিন্তু এটা এইভাবেই যে আমাদের যে পারফর্মিং আর্ট এবং লিটারেচার রিলেটেড যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের সাথে আমাদের স্পেশালি হচ্ছে যে আর্টস অ্যান্ড কালচারের ক্ষেত্রে ইউরোপিয়ান ইনস্টিটিউটগুলো অনেক আগে, সেই ইনস্টিটিউটগুলোর সাথে আমি MOU স্থাপন করে আমাদের স্টুডেন্টদের বিদেশে স্কলারশিপের ব্যবস্থা করব। এছাড়াও যে বিষয়গুলো অবকাঠামোগত উন্নয়নের বিষয়টা আসলে অনেকের কাছে আসে নাই। সাস্টের মতো একটা ইউনিভার্সিটিতে 2টা 800 সিটারের এবং একটা 2000 সিটারের অডিটোরিয়াম আছে, আর আমাদের টিএসসির হচ্ছে যে ধারণ ক্ষমতা হচ্ছে মাত্র 600। আমাদের অবকাঠামোগত উন্নয়ন দরকার। আমাদের FBS-এর যে অডিটোরিয়াম সেটা অনেক দিন ধরে বন্ধ। মাহবুব একটা জিনিস উল্লেখ করেছে, সায়েন্সের যে লেকচার থিয়েটার সেটা বন্ধ আজ 30 বছর ধরে, অথচ এইসব ক্ষেত্রে আমরা হচ্ছে যে সুযোগটা দিচ্ছি না যে এই অবকাঠামোগত উন্নয়নগুলো হলে, এই অডিটোরিয়ামগুলো ওপেন হলে আমাদের প্রোগ্রামের স্পেস অনেক বেড়ে যায়। একক প্রোগ্রামের যে ব্যাপারটা, যে আমি একটা জিনিস সংশোধন করে দিচ্ছি, আমাদের ফ্যাকাল্টি ভিত্তিক এবং হল ভিত্তিক অনেকগুলা ক্লাবই এখন এক্সিস্ট করে, বাট ক্লাবগুলো একটাও প্রপারলি রানিং না। আমি গত 2 বছর ধরে হলের যে ক্লাবগুলো তাদের রিসোর্স এনশিওরের জন্য কাজ করে যাচ্ছি, এবং আমি অনেকবার প্রবোধদের সাথে এবং আমাদের
যে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন সবার সাথেই বসেছি এবং রিসোর্স এনশিওরমেন্টের জন্য অনেকবার কথা বলেছি। আমার একটা প্রধানতম লক্ষ্য থাকবে যাতে আমাদের ফ্যাকাল্টি ভিত্তিক যে সাংস্কৃতিক ক্লাবগুলো আছে, হল ভিত্তিক যে সাংস্কৃতিক প্ল্যাটফর্মগুলো আছে, যে এক্সট্রা কারিকুলার প্ল্যাটফর্মগুলো আছে, তারা যাতে প্রপার ফাইন্যান্সিয়াল ব্যাকিং এবং হচ্ছে এনাফ লজিস্টিক সাপোর্ট পায়। তারপরে আমার আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে আমাদের অনেক সাহিত্যিক, অনেক সাংস্কৃতিক আছেন যারা নিজেদেরকে ওইভাবে প্রকাশ করার সুযোগ পায় না, কারণ তাদের কাছে ওই রকম রিসোর্স অপশন নাই। আমাদের সাহিত্যিকরা যদি, আমাদের একটা ইউনিভার্সিটি প্রেস আছে যেটা রানিং, যদি ইউনিভার্সিটি প্রেস থেকে আমাদের সাহিত্যিকরা বার্ষিক ম্যাগাজিন এবং নিজস্ব বই বের করার ব্যবস্থা থাকে, তাহলে তাদের লেখাগুলো তারা পাবলিশ হতে থাকে। আমার নিজের অভিজ্ঞতায় আমি এই বই পাবলিশ করতে গেছি, একটা পাবলিসিকেশন থেকে আমাকে বলা হয়েছে যে আপনি নিজে টাকা দিয়ে বই ছাপান। একজন নতুন সাহিত্যিকের জন্য এটা হচ্ছে বাস্তবতা। আমি এই বাস্তবতা থেকে আমার বিশ্ববিদ্যালয়ের সাহিত্যিকদের বের করে নিয়ে আসতে চাই। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আঞ্চলিক সাহিত্য সাংস্কৃতিক সম্মেলন। আমাদের চারপাশের যে রাঙামাটি বলেন, সিলেট বলেন, ময়মনসিংহ বলেন, নেত্রকোনা বলেন, অনেক আঞ্চলিক সাহিত্য সাংস্কৃতিক কর্ম আজ বিলুপ্তের পথে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই বিষয়ে দায়িত্ব নেওয়াটা দরকার এবং প্রতি বছর একটা করে আঞ্চলিক সাহিত্য সম্মেলন, আঞ্চলিক সাংস্কৃতিক সম্মেলন হলে আমাদের ওই সাংস্কৃতিক এবং সাহিত্যিক নমুনাগুলো বেঁচে যায়। আমি নিজে নোয়াখালী ফেনী অঞ্চলের মানুষ, ওইখানে পুঁথিপাঠ খুব জনপ্রিয় ছিল, কিন্তু আজকে পুঁথিপাঠ অনেকটাই বিলুপ্ত। এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় ডাকসু সাহিত্য সাংস্কৃতিক সম্পাদকের কাজ করার অবকাশ আছে। ইমনকে ধন্যবাদ। দর্শক, আমরা এখন প্রশ্নে যেতে চাই। আমাদের সামনে যে শিক্ষার্থীরা আছেন, ডাকসু নির্বাচনের ভোটার, আপনি প্রশ্ন করবেন, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটা করবেন এবং কার উদ্দেশ্য প্রশ্ন সেটাও একটু বলে নেবেন। আপনি প্রশ্ন করতে পারেন, মতামত দিতে পারেন, পরামর্শও দিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আমি কবি জসিমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী, উর্দু ডিপার্টমেন্ট। তো আমার প্রশ্নটা হচ্ছে মাহবুব খালাসি ভাইয়ের জন্য। প্রশ্ন, আপনি টিএসসির ক্লাবগুলোর সঙ্গে যুক্ত যেগুলো নির্দিষ্ট মতাদর্শে প্রভাবিত, যেগুলো নির্বাচিত হলে আপনি কি সব ধরনের সংস্কৃতি নিয়ে কাজ করবেন? নির্বাচিত হবেন 9 তারিখে, তো ইসলামিক সংস্কৃতির অন্যতম একটা অনুষঙ্গ 12 তারিখে ঈদে মিলাদুন্নবী আপনি কিভাবে পালন করবেন? ইসলামী সংস্কৃতি তো ঢাবির সংস্কৃতিরই অংশ। সেম প্রশ্ন আমাদের সকল ভাইদের কাছেই, যে আপনারা কিভাবে ঈদে মিলাদুন্নবীটাকে উদযাপন করতে চাচ্ছেন? যেভাবে আমরা সরস্বতী পূজার উদযাপন দেখি আমাদের ক্যাম্পাসে, আপনারা কি ঠিক সেভাবেই আমাদের এই ঈদে মিলাদুন্নবীটাকে উদযাপন করার উদ্যোগ নিতেছেন কিনা, এরকম একটা প্রশ্ন। জি, আপনাকে ধন্যবাদ। আগে মাহবুব খালাসি উত্তরটা দেবেন, তারপর হচ্ছে কমন যে প্রশ্নটি আছে সেই প্রশ্নের উপরে আপনারা সবাই 1 মিনিট করে উত্তর দেওয়ার সুযোগ পাবেন। মাহবুব খালাসি। আচ্ছা, ভাইকে ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। প্রথমে আমি আমার জায়গা পরিষ্কার করি, সেটা হচ্ছে আপনি প্রথমেই বললেন যে আমি টিএসসি ভিত্তিক সংগঠনের সাথে যুক্ত এবং সংগঠনগুলো বিভিন্ন মতাদর্শে আর কি প্রভাবিত। সেই ক্ষেত্রে যদি আমি বলি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ইউনিয়নের সভাপতি হিসেবে আমি গত 1 বছরের যদি আমার কার্যক্রম আপনার সামনে তুলে ধরি, সেই ক্ষেত্রে আপনি আমার সাংস্কৃতিক হোক, রাজনৈতিক হোক, কোনো প্রভাব বা বায়াসনেস খুঁজে পাবেন না। সেক্ষেত্রে আমি যদি প্রথম অনুষ্ঠানের কথা বলি, সঞ্জীব সন্ধ্যা 2024, যে সঞ্জীব চৌধুরী যে ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বলি আমরা, সঞ্জীব চৌধুরীকে আমার মনে হয় সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে যারা আছে সবাই সম্ভবত ধারণ করে, কেউ কাউকে তাকে ডিজন বা তাকে খারিজ করে দেয় বলে আমি বিশ্বাস করি না। সেক্ষেত্রে দ্বিতীয় ব্যাপার দ্বিতীয় যেই প্রোগ্রামটা আমি করেছি, উকিল মুন্সি স্মরণ উৎসব 1431। উকিল মুন্সির বাড়ি নেত্রকোনা অঞ্চলে। তো উকিল মুন্সি একজন হইতেছে লোক বাউল ছিলেন। তো উকিল মুন্সির যে পরিচয়, উকিল মুন্সি কেন প্রাসঙ্গিক হইল বা উকিল মুন্সিকে নিয়ে করাটা কতটা ইনক্লুসিভ, উকিল মুন্সির কথা যদি বলি আপনি জেনে থাকবেন, উকিল মুন্সি ছিলেন একজন মসজিদের ইমাম এবং একই সাথে একজন বাউল। তিনি যখন মসজিদে ইমামতি করতেন, ওই একই সময় তিনি হইতেছে নেত্রকোনার হাউন অঞ্চলে বাউল গানের আসর, পালা গান, ওই অঞ্চলে বলে মালজোড়া গান, এগুলো তিনি করে বেরিয়েছেন। তো একজন বাউল যিনি হইতেছে গান করেন, কিন্তু ওই অঞ্চলের যখন কেউ মারা যাইতো এরকম তার কাছে হইতেছে আরজি জানিয়ে যেত, আমার যে জানা যায় যে উকিল মুন্সি যেন আমার জানা যায় হইতেছে নামাজ পড়তে আসে। তো উকিল মুন্সি আমি মনে করি পুরো বাংলা অঞ্চলে অবশ্যই একটা ইনক্লুসিভ, একটা সার্বজনীন চরিত্র এবং আমাদের বাংলা অঞ্চলের যে সংস্কৃতি এটা অনেক বেশি অসাম্প্রদায়িক আমি বলবো। সেটা অনেক তত্ত্ব রাজনীতির ধার ধারে না। বাংলা সংস্কৃতি নিজের জায়গায় বলিয়ান এবং নিজের জায়গায় যথেষ্ট পরিমাণ অসাম্প্রদায়িক। তো আমি যদি আমার সংগঠনের জায়গা থেকে বলি, এই 2টা প্রোগ্রামই আমার সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়ন থেকে আয়োজন করা এবং এইখানে আপনি কোনো রকম রাজনৈতিক বায়াসনেসের জায়গা পাবেন না। আর দ্বিতীয় কথা যেটা,
যে আমি যদি নির্বাচিত হই ইসলামিক যে সংস্কৃতি আছে এইটাকে আমি ধারণ করব কিনা। আমি প্রথমে আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, আমার বাড়ি ফরিদপুরে, আমার বাড়িতে একটা দরগা আছে এবং এই দরগায় প্রতি বছর মাজার হয় এবং ইসলামিক রীতিনীতি প্রতি বছর এই মাজারে ওরস হয় এবং ইসলামিক রীতিনীতি মেনেই ওরস হয়। এবং এই যে রবিউল আওয়াল বা বিভিন্ন আমাদের ধর্মীয় যে প্রোগ্রামগুলো আছে সেগুলো আমি ছোটোবেলা থেকে করে আসতেছি। এবং এইটা যদি হয় এবং আমার অন্যতম একটা প্রায়োরিটির জায়গা থাকবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমি যদি সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হতে পারি, যে ইসলামিক যে সংস্কৃতি এই সংস্কৃতিগুলোকে আমাদের এই অঞ্চলে চর্চা হয়ে আসছে দীর্ঘদিন। আর বাঙালিদের যে বাঙালির যে সংস্কৃতি ইসলামের সাথে সাংঘর্ষিক না। আপনি দেখবেন লালনের গান, হাসনের গান বা এই অঞ্চলে আমাদের যারা লোক বাউল ছিলেন তাদের সবার গান ইসলামিক প্রাসঙ্গিকতার সাথে বা ইসলামিক ব্যাপারগুলো নিয়েই গানগুলো মূলত লিখে। মাহবুবকে ধন্যবাদ। একই প্রশ্নের উত্তর আমরা অন্য সবার কাছ থেকে নিব, তবে দর্শক তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক আবারও স্বাগত, ফিরে এলাম ডাকসু দ্য স্টুডেন্টস ভয়েসে। প্রথম পর্বে একজন শিক্ষার্থী প্রশ্ন করেছিলেন, যেটাই সব প্রার্থীদের উদ্দেশ্যে কমন প্রশ্ন, সেটি আমি আবারও প্রশ্নটা বলতে চাই, ঈদে মিলাদুন্নবী কিভাবে উদযাপন হবে? প্রশ্নটা এমনই ছিল, রাইট? আমরা ইলার উত্তরে যেতে চাই, 1 মিনিট। এই প্রশ্নটার উত্তর দিতে গেলে আমি আগে আপনাদেরকে একটু স্মরণ করাই দিব, গত বছর 2024 আগস্টে রাজু ভাস্কর্যে আপনারা একটা বিশাল বড় কনসার্ট দেখছিলেন। ওই কনসার্টের লাইন আপটা আপনাদেরকে একটু স্মরণ করাই দিব। ওই কনসার্টে বাউল গান, র্যাপ গান, রক গান, কাওয়ালি, সব ধরনের জনরার গান ওইখানে হয়েছে। তো আমি আমার অবস্থানটা ক্লিয়ার করি, আমি কোনো ধরনের সংস্কৃতিকে মাইনাস করে এই ক্যাম্পাসে এত বছর ধরে শিল্প সাহিত্য চর্চা করি নাই। এবং আরেকটু মনে করাই দিব, 2-3 মাস আগে একটা প্রোগ্রাম আমি করছিলাম, সেটা হচ্ছে আপনার পুঁথি গান। সম্ভবত একটু আগে ইমন ভাই বলতেছিল যে পুঁথি গানটা হারাই গেছে, এবং ওখানে আমরা একটা লোককে খুবই প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক আমরা নিয়ে আসছিলাম জাস্ট পুঁথি পাঠ করার জন্য। ওখানে কাঙালিনী সুফিয়া পারফর্ম করছেন, ওখানে কুদ্দুস বয়াতি পারফর্ম করছেন, ওখানে কিন্তু আমি পারফর্ম করি নাই। আপনারা কিন্তু আমাকে আমার গানের মাধ্যমে চেনেন, কিন্তু এগুলো হয়তো আপনারা জানেন না। এই ধরনের প্রোগ্রাম আমি আয়োজন করে আসছি। এবং ঈদে মিলাদুন্নবীতে আসলে খুব ভালো একটা প্রশ্ন করছেন, যদি আমি নির্বাচিত হই তাহলে ঈদে মিলাদুন্নবী আসলে ছোটোবেলায় আমরা যেভাবে পাইতাম, যে বাসায় বাসায় খাবার টাবার রান্না হইতেছে, দুরুদ টুরুদ পড়তেছে সবাই, এরকমভাবে উদযাপনের আমি সর্বোচ্চ চেষ্টা করব। প্রশাসন না দিলে প্রশাসনকে বাধ্য করব। তো এখানে শঙ্কিত হওয়ার আসলে কোনো কারণ নাই। আমি কাউকে মাইনাস করে কখনোই এগুলো চর্চা করি নাই, করবো না। আমি একজন শিল্পী, আমি শিল্পের কদর করতে জানি, শিল্পের কদর করতে জানি। আপনার উত্তরটা পাওয়া গেছে। জিসান, ধন্যবাদ। আমাকে যে প্রশ্নটা করছে যে ঈদে মিলাদুন্নবী আমরা কিভাবে করব, আসলে এটা একটা মুসলিমদের একটা বিশেষ দিন আর কি। তো আমার আপত্তির জায়গা হচ্ছে এখানেই, যে কেন মানে এটাকে আলাদাভাবে দেখতে হবে। আমরা যে বাংলাদেশ ভূখণ্ড, এই ভূখণ্ডে আমরা বাংলাদেশি, এটাই আমাদের পরিচয়। এখানে হিন্দু থাকবে বা হিন্দু আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নানান মত, ধর্ম, বর্ণের, গোত্রের মানুষ আছে প্রত্যেকের। এবং এই বিশ্ববিদ্যালয়েও আমাদেরকে, যে সাহিত্য প্রতিষ্ঠান, আমাদেরকে সেই রাইটস দিয়েছে আমাদের যে কোনো অনুষ্ঠান আমাদের নিজের মতো করে পালন করার, যাতে অন্যের অনুভূতিতে আঘাত না আনে। মানে যেটা হচ্ছে আমরা যে সম্প্রীতি, এই যে সম্প্রদায়গুলো, এই সম্প্রীতিগুলো যে মধ্যে যে একটা সম্পর্ক, এই সম্প্রীতির সম্পর্কে আমরা এটাকে বিশ্বাসী। কোনো অসাম্প্রদায়িক মানে যে শব্দ আগে যে বিগত আমলে ছিল যে অসাম্প্রদায়িক চেতনা আমরা বিশ্বাসী, এটা আসলে কোনো শব্দ হইতে পারে না। কিন্তু আমাদের যে সম্প্রীতিগুলো আছে, সম্প্রদায়গুলো আছে, এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এইটা আমাদের ক্যাম্পাসে থাকবে। খালাসি যেটা বলেছে যে সে এটা করেছে ওটা করেছে, খালাসিকে আমি একটু বলতে চাই যে খালাসি নির্বাচন করতেছে এবং এটা একটা চেয়ার। যে কোনো কাজ করার আগে বা করতে গেলে আগে নিয়ম কানুনের মধ্যে থাকতে হয়। আমি 26 তারিখ দেখলাম খালাসি 4টা থেকে 9টা পর্যন্ত একটা প্রোগ্রাম করছে, যেটা নির্বাচন আচরণবিধির সম্পূর্ণ লঙ্ঘন। আমি খালাসিকে অনুরোধ করব নিয়মের মধ্যে থেকে কাজ করার জন্য, কারণ যদি আমি নিয়ম ফলো না করি তাহলে আমি একজন ভালো অর্গানাইজার হতে পারবো না, ভালো লিডার হতে পারবো না। সকলেই অনেক কথা বলছে সংস্কৃতি নিয়ে। ঈদে মিলাদুন্নবীতে কি হতে পারে? ঈদে মিলাদুন্নবীতে ক্যাম্পাসে কোরআন তেলাওয়াত হবে, বড় অনুষ্ঠান হবে, আমাদের ধর্মীয় যে ভাইরা আছে তারা কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, এটা হবে। আর যে আমি আরেকটা কথা, আমি আসলে একটু আমি নিয়মের মধ্যে থাকি, 1 মিনিটের মধ্যে শেষ করে দিই। আমাকে যদি একটু সময় দেন, যে প্রথমে যে বলছিলেন যে আমরা কি করব, আমি কিন্তু একটা জিনিস বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি, সেটা হচ্ছে কালচারাল কমপ্লেক্স।
কালচারাল কমপ্লেক্স ইমন যেটা বলেছে যে আমাদের অডিটোরিয়াম নাই, এই নাই সেই নাই, খালাসি একটা ভালো জিনিস বলেছে যেটাকে আমিও হচ্ছে অ্যাকনলেজ করছি, সেটা হচ্ছে গিয়ে 30 বছর ধরে সায়েন্সের অডিটোরিয়াম, এটা আমার ইশতেহারে আছে। আমার ইশতেহারের শিরোনামই হচ্ছে সাহিত্য সংস্কৃতির মুক্তির ইশতেহার, মানে এখানে সম্পূর্ণ রকম অভয়ারণ্য থাকবে, অন্যের অনুভূতিকে আঘাত না হয়নি, শুধুমাত্র এই একটি জিনিস। আর কালচারাল কমপ্লেক্সটা কোথায় হবে এই 30 সেকেন্ডের মধ্যে আমি শেষ করে দেবো। কালচারাল কমপ্লেক্স আপনারা খেয়াল করে দেখবেন ইউনিভার্সিটি এলাকায় পরমাণু শক্তি কমিশন আছে, যেটা 2001 থেকে 2006 সালের যে সরকার ছিল, জোট সরকার, সেই সরকারের যে প্রধান ছিল সে কিন্তু বলছিল যেটাকে সরিয়ে নেবে, কিন্তু কোনো একটা কারণে সেটা অদৃশ্য শক্তি বা কোনো কারণে সেটা বাস্তবায়ন হয়নি। আমি যদি ডাকসুতে সাহিত্য এবং সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হই, তাহলে আমি প্রশাসনকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাথে নিয়ে এই পরমাণু শক্তি কমিশনকে অন্যত্র সরিয়ে নিয়ে এখানে একটি কালচারাল কমপ্লেক্স করে তুলব, যেখানে আমাদের সাহিত্য এবং সংস্কৃতির চর্চা হবে। আমি 30 সেকেন্ড জাহাঙ্গীরনগরে দেখা যাচ্ছে যে হিম উৎসব হয়, কিন্তু আমি 30 সেকেন্ড একটা লাইন, জাহাঙ্গীরনগরে দেখা যাচ্ছে যে হিম উৎসব আছে, কিন্তু খালাসি এটা মনে একবার করছিল আমি জানি, আমাদের ক্যাম্পাসে এটা না। আমি ডাকসুতে নির্বাচিত হলে, আমি অনেক 30 সেকেন্ড, আমি ডাকসুতে নির্বাচিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বার্ষিক 3 দিন ব্যাপী বাংলাদেশি উৎসব সময়ের কদর না করতে পারেন ভাই। আপনার কাছে আমার একটা প্রশ্ন, জিসান আপনি ভাই একটু নোট রাখবেন, আমরা একটু অনিদের উত্তরটা শুনে আসি। জি অনিত। আচ্ছা, তো আপনার প্রশ্নটা খুবই সুন্দর। তো এটাকে দুই ভাবে বিভক্ত করা যায় ঈদে মিলাদুল নবী আয়োজন করার জন্য আমাদের ক্যাম্পাসে। সর্বপ্রথম হচ্ছে ডেকোরেশনের দিক থেকে, দ্বিতীয়টা হচ্ছে আমাদের একটা পারফরমেন্সের দিক থেকে। ডেকোরেশনের দিক থেকে সবচেয়ে সুন্দর যে জিনিসটা করা যায় সেটা হচ্ছে ইসলামিক ক্যালিগ্রাফি। আমরা যদি ধরেন টিএসসি কেন্দ্রিকই এই প্রোগ্রামটা আমি করব, আমি টিএসসির ওয়ালটা বা দেয়ালগুলো বা সাইডগুলো যেখানে আমাদের নর্মালি পোস্টারই থাকে, ওই জায়গাটা ইসলামিক ক্যালিগ্রাফি দিয়ে বিভিন্ন বোর্ড করে ফেললাম, এইটা দিয়ে আমরা ডেকোরেশন করতে পারি। তারপর দুইটা টাইপের কম্পিটিশন আমরা করতে পারি, একটা হচ্ছে কিরা কম্পিটিশন, মানে কোরআন তেলাওয়াত কম্পিটিশন। এইটা কেমনে করা যায়, যে আশরুফ বলতে বিভিন্ন ডায়ালেক্টে আমাদের কোরআনটাকে পাঠ করা বা আমাদের কোরআনটাকে তেলাওয়াত করার বিভিন্ন উপায়, কারণ যখন কোরআন নাজিল হয়েছিল তখন অনেক ডায়ালেক্টে নাজিল হয়েছিল। তো এইভাবে আমরা আমাদের এই যে অ্যারাবিক ডিপার্টমেন্ট, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট, তাদের স্টুডেন্টরা এটা আরও বেশি অভিজ্ঞ, তাদের কাছে আমরা যদি জিজ্ঞেস করি, তাদের মধ্যে বা আমাদের সকল ক্যাম্পাসের যারা অভিজ্ঞ আছে তাদের মধ্যে আশরুফ বা কোরআন তেলাওয়াত বিভিন্ন ডায়ালেক্টে কেমনে করা যায় এইটা নিয়ে আমরা একটা করতে পারি। আর সর্বপ্রথম খুব আকর্ষণীয় একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে নাটে রাসূল, মানে আমরা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুণ, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কাজ কারবার বা তাদের কর্ম, এই যে এত সুন্দর সুন্দর জিনিসকে একটা সেমিনার ওয়াইজ বা একটা মঞ্চে এটাকে খুব সুন্দর করে তুলে ধরা যায়। এর জন্য আমরা ইসলামিক স্কলার আনতে পারি, এর জন্য আমাদের অ্যারাবিক, তারপরে হচ্ছে ইসলামিক স্টাডিজের যে টিচাররা আছেন তারা এসে তার এই নাটে রাসূলটা করতে পারেন, কারণ তারা এতে অনেক বেশি অভিজ্ঞ আমাদের চেয়ে। তো আমি যদি এই প্রোগ্রামটা করতাম, আমি সবচেয়ে প্রথমে আনতাম হচ্ছে এক্সপার্টদের, আর আমি তাদেরকে এই প্ল্যানটা বা এই আউটলাইনটা দিয়ে বলতাম, আপনারা এখন সুন্দর করে আমাকে বলেন যে এই জিনিসটা কোন দিকে নিয়ে গেলে ভালো হবে। কারণ আমার কাজ স্টুডেন্টদের ইউনাইট করে দেয়া। আমি হয়তো এখানে এক্সপার্ট না হলেও আমি পথটা জানি, আমি খালি পথটা তাদেরকে দেখিয়ে দিয়ে, প্ল্যানটা দেখিয়ে দিয়ে তাদের কাছে জিজ্ঞাসা করবো, ইজ দিস গুড? যদি ভালো হয় আমরা এমনি ঈদে মিলাদুল নবী, আমাদের যথাহেব একটা মুসলিম দেশ যেখানে 92% মুসলিম, সেইখানে অবশ্যই এই জিনিসটার গ্রহণযোগ্যতাটা করার জন্য সবার এক্সপার্টকে নিয়ে আমার বসতে হবে। তো আশা করি আমার উত্তরটি আপনাদের ভালো লেগেছে। আর আমি একটু বলতে চাই যে সময়ের মান্য যে করতে পারে না তার আসলে নির্বাচন করার কোনোই দরকার নেই। নিয়ম ভেঙে অলরেডি দুইটা প্রোগ্রাম করেছো। জিসান থামতে হবে। আমি একটা কথা বলতে চাই, আমরা লাঞ্জু খানের উত্তরটাতে যেতে চাই। অনিক যেমন আমার জিসান প্লিজ থামতে হবে। আমরা লাঞ্জু খানের উত্তরটাতে যেতে চাই। লাঞ্জু খানের উত্তর ভাই, আমি তাও লাঞ্জু খানের উত্তরটাতে যেতে চাই। অনেক বলেন তো যে 2016-17 সেশন অনেক নিয়ম ভাঙা হচ্ছে, অনেক নিয়ম ভাঙা হচ্ছে, নিয়ম ভাঙা হচ্ছে। আমরা লাঞ্জু খানের উত্তরে যেতে চাই। আমি বিগত 10 বছরে যেটা করেছি জিসান থামতে হবে। আমরা লাঞ্জু খানের উত্তরে যেতে চাই। অনেক দিলা আপনাদের থামতে হবে। এটা আমার পূর্ব অনেক আপনাদের থামতে হবে প্লিজ। আপনারা থামুন, নিয়মটা বজায় রাখুন। অনেক নিয়মটা বজায় রাখুন প্লিজ, নিয়মটা বজায় রাখবেন। জিসান নিয়মটা বজায় রাখবেন। আপনাদের পয়েন্ট অফ অর্ডারে কথা বলার সুযোগ আছে, আপনারা নিয়মটা বজায় রাখুন। লাঞ্জু খান প্লিজ আপনার উত্তরে যান। লাঞ্জু খানের উত্তর আপনি শুরু করুন। লাঞ্জু খান আপনি শুরু করুন। আমি একটা ডিফেন্স দিতে চাই। জীবন আমার ক্যাম্পাসে ছিল না। জিসান থামতে হবে। পূর্ব পরিকল্পিত প্রোগ্রাম, এটা সুযোগ আছে, আমরা পয়েন্ট অফ অর্ডারে কথা বলবো। আমরা আগে উত্তরটা নিয়ে নিই। আমার এখন আগস্ট মাসে এটা এক্সিকিউট করা লাগছে। এখানে কোনো নির্বাচনী প্রচারণা হয়নি, আর এখানে কোনো ই করে না। লাঞ্জু
আমার যারা প্রতিদ্বন্দ্বিতা করছে আমার একই পদে, আপনারা তাদের অবস্থান দেখতে পাচ্ছেন। তারা যদি হচ্ছে নির্বাচিত হয়, আসলে তারা কতটুকু ক্যাম্পাসে সহাবস্থান সাহিত্য এবং সাংস্কৃতিক অঙ্গনে রাখতে পারবে, আমার এটা নিয়ে প্রশ্ন রেখে যাচ্ছি। সেটা আমাদের কাজ দিয়েই বোঝা যায়, সেটা আমাদের কাজ দিয়েই বোঝা যায়। এটা বোঝা যাচ্ছে। আমি উত্তরে যাব, আমি আপনাদেরটা নিচ্ছি, আমি উত্তরটা দেই, আমি উত্তরটা দিতে বলতে চাই। সবাই কথা বললে কারো কথাই শুনতে পাওয়া যাবে না। আমি আমার উত্তরটা দিচ্ছি। প্রথমত কথা হচ্ছে আচ্ছা, সবাই একসাথে কথা বললে কেউই কিন্তু শুনতে, কারো কথা শোনা যাবে না। কেমন ডিবেটের একটা ভাই প্লিজ আপনারা সহাবস্থানটা বজায় রাখুন। সৌন্দর্য আছে ডিবেটের। যারা সাংস্কৃতিক অঙ্গনের মানুষ তারা তো সুন্দরের পক্ষে কথা বলে, অসুন্দরের বিরুদ্ধে কথা বলে। তো ডিবেটের যে সৌন্দর্যটা আছে, আপনারা তো সেটা সৌন্দর্যটা নিয়ে লাঞ্জু খান, আপনি উত্তরটাতে যান, আপনি উত্তরে যান। আপনি আমারে লাঞ্জু শিক্ষার্থীর প্রশ্নের উত্তরে যান। কথা হচ্ছে আপনি যে কোশ্চেনটা করেছেন, আমি আমার প্রাথমিক যেই বক্তব্যটা রেখেছি সেখানে এটি আমি তুলে নিয়ে আসার চেষ্টা করেছিলাম। দেখেন, আফটার রেভলিউশন আমি মহসিন হলে জুলাইয়ের সুর নামে একটি অনুষ্ঠান করেছি। সেইখানে আমি রক গান, ফোক গান, পুঁথিপাঠ, আধুনিক গান থেকে শুরু করে গণরুম, গেস্ট রুমের ভয়াবহতা তুলে ধরার জন্য আমি একই প্ল্যাটফর্মে নাটক রেখেছি, কবিতা আবৃত্তি রেখেছিলাম এবং জুলাইকে ডেডিকেট করে আমি র্যাপ ঘরানার গানও সেখানে ইনক্লুড করেছিলাম। এবং সর্বশেষ যেটা রেখেছিলাম, আমি ওখানে কাওয়ালি রেখেছিলাম এবং যারা আমাদের ওইখানে ইসলামী মাইন্ডেড আছে, যারা হচ্ছে নাতে রাসুল করে, হামনাত করে, আমরা তাদেরকেও রেখেছিলাম। সো এই জায়গাটা অন্তত স্পষ্ট যে আমার মধ্যে কোনো বিভেদ নেই, আমি সবাইকে নিয়েই কাজ করতে চাই। আর আপনি যেটা বললেন যে ঈদে মিলাদুন্নবীতে আমি হচ্ছে কি অনুষ্ঠানটা করব, গত বছর খুবই ইন্টারেস্টিং ব্যাপার, গত বছর আমাদের মহসিন হল সাহিত্য সংসদ থেকে ঈদে মিলাদুন্নবী নিয়ে হচ্ছে একটি ছোট্ট আয়োজন করা হয়েছিল। সৌভাগ্যবশত আমার সেখানে অতিথি হিসেবে যাওয়ার সুযোগ হয়েছিল। আমি নিজে সেখানে, আমি যেহেতু সঙ্গীত বিভাগে পড়ি, আমি নিজে সেখানে হচ্ছে গজল গাওয়ার চেষ্টা করেছিলাম। এবং আমি যেটা করব, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদকের কাজ কি, সে আসলে একা মানুষের পক্ষে তো আসলে সব আয়োজন করা সম্ভব হবে না, সব আইডিয়া আমার মাথায় থাকবে না। আমি যেটা করব, শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া আছে, তাদের যে চিন্তা ভাবনা আছে, তারা যেই ঘরানার হচ্ছে কালচার পছন্দ করে, সবার মতামতকে গুরুত্ব দিয়ে সেটা নিশ্চিত করা, প্রশাসনকে এখানে বাধ্য করা। সেই আয়োজন যেন ওই গত বছরে আমাদের বটতলাতেই যেভাবে শোকজ দিয়েছিল, এটা যেন প্রশাসন পুনরাবৃত্তি না করতে পারে, এই জায়গায় আমি কাজ করব। লাঞ্জু খান, ধন্যবাদ। ধন্যবাদ সবাই। ইমন, শিক্ষার্থীর প্রশ্নের উত্তর। আমি সবার থেকে আসলে প্ল্যান শুনলাম, কিন্তু আমি ওই স্টুডেন্টকে এই উত্তরটা দিব যে আমরা কি করব জানার আগে আপনারা আগে জানেন আমরা কি করেছি। গত বছর 18 সেপ্টেম্বর আমার কুইজ সোসাইটির প্রোগ্রাম ছিল, কিন্তু ওই একই দিনই গাউসিয়া কমিটি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে একটা ওয়াজ মাহফিল করার কথা ছিল। তারা যখন আমার সাথে যোগাযোগ করে, তখন আমি আমার প্রোগ্রামটা এগিয়ে এনে তাদের আমি ওইখানে প্রোগ্রাম করার যে ডেটটা, সেটা তাদের সাথে হচ্ছে যে এক্সচেঞ্জ করি। এই যে সহাবস্থানের ব্যাপারটা, আবার 2021 সালে যখন ক্যাম্পাসে কাওয়ালি নিয়ে খুবই খারাপ একটা ইনসিডেন্ট হয়, তখন আমি একটা নবীনবরণ প্রোগ্রামের সহ আয়োজক। ওই প্রোগ্রামেই আমি কাওয়ালি প্রোগ্রাম অ্যারেঞ্জ করে ছাত্রলীগের কাওয়ালির বিরুদ্ধে যে আক্রমণাত্মক অবস্থান, তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা কাজ দেখেন, কাজ দেখে বলেন যে ইসলাম বলেন কিংবা অন্যান্য সংস্কৃতি বলেন, ওই সংস্কৃতির ক্ষেত্রে সেই প্রার্থীর সহাবস্থান আছে কিনা। এছাড়াও আমি বলতে চাই বিভিন্ন প্রার্থীকে যে আসলে প্রোগ্রাম বা অনুষ্ঠান নামানো একজন কালচারাল সেক্রেটারির কাজ না, একজন লিটারেচার সেক্রেটারির কাজ না, বরং এই সেক্টরে যারা কাজ করবে তাদের পর্যাপ্ত এন্ডোর্সমেন্ট এনশিওর করা প্রশাসন থেকে, সেটা হচ্ছে তার কাজ। ক্যাম্পাসে গাউসিয়া কমিটি আছে, ক্যাম্পাসে বিশ্ব সুন্নিয়ত কমিটি আছে, ক্যাম্পাসে আরও অনেক ইসলামিক অর্গানাইজেশন আছে, কিন্তু ওই অর্গানাইজেশনগুলো ক্যাম্পাসের প্রশাসন থেকে বা বিভিন্ন জায়গা থেকে প্রপার হেল্প পায় না। আমি যেহেতু এর আগেও এদের নিয়ে ক্লোজলি কাজ করেছি, গত বছরে তাদের সিরাত আয়োজনে কিংবা তাদের সিন্নি বিতরণ আয়োজনে আমি সরাসরিভাবে সহযোগিতা করেছি। আমি যদি নির্বাচিত হই, আমার কাজ করার পরিধি আরও বাড়বে। ওদের সবাইকে সাথে নিয়ে আমি যাতে কাজ করতে পারি, সে নিয়ে আমি কাজ করব। এবং একটা ভুল, টিএসসির একজন নির্বাচিত রিপ্রেজেন্টেটিভ হিসেবে একটা ভুল ধরিয়ে দিই, টিএসসির সংগঠনগুলো কোনো নির্দিষ্ট সংস্কৃতিকে প্রমোট করে না, বরং সকল ধরনের সংস্কৃতিকে এক করে এবং সেই সংস্কৃতিটা যাতে হলে হলে ছড়িয়ে যায় তার জন্য কাজ করে। গত 2 বছর ধরে আমি প্রত্যেকটা হলে যাতে অ্যাটলিস্ট 5 ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বৃদ্ধি পায়, তার জন্য আমি
প্রত্যেক হলের প্রশাসনের সাথে আমি বসেছি, বাট মূল সমস্যা হচ্ছে ফান্ডিংয়ের, মূল সমস্যা হচ্ছে এইসব প্রোগ্রাম অ্যারেঞ্জ করার মতো যে ভেন্যু বা অন্যান্য লজিস্টিক সাপোর্টের সেটা। আমি যদি নির্বাচিত হই, আমরা যদি টিএসসিকে ডিসেন্ট্রালাইজ করতে চাই, আমরা ফ্যাকাল্টি ওয়াইজ কালচারকে গ্রো করা লাগবে, আমরা হল ওয়াইজ কালচারকে গ্রো করা লাগবে, এবং আমরা টিএসসি ছাড়াও আরও কেন্দ্র তৈরি করা লাগবে যে কেন্দ্রগুলোতে আসলে কালচারকে প্রমোট করা হবে। তো ওই কাজগুলো আমি অলরেডি করেছি, হয়তোবা নির্বাচিত হলে আরও ভালোভাবে করতে পারবো। আরেকটা কথা, যে একটা সেকেন্ড নিব, যে সহাবস্থানের যে ব্যাপারটা, একজন কালচার সেক্রেটারিকে আসলে সবাইকে নিয়ে কাজ করতে হবে। আপনারাই দেখেন যে সবার সাথে মিলেমিশেকে কাজ করতে পারে। আপনার মতামত আপনারা তার পক্ষেই দিন। ইমনকে ধন্যবাদ। এই পর্বে আবারও আমরা একজন শিক্ষার্থীর প্রশ্ন নিতে চাই। আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটা করুন। জি, আরেকবার। হ্যালো, আমার নাম হচ্ছে মোহাম্মদ মিনহাজুল আবেদিন। তো আমি আবু হায়াত ভাইকে কোশ্চেন করতে চাই যে ভাই, আপনার কি কোনো পরিকল্পনা আছে যে ঢাকা ইউনিভার্সিটির যে অডিটোরিয়ামগুলো পরিত্যক্ত অবস্থায় আছে, মানে হল অডিটোরিয়াম, তো এইগুলো নিয়ে আপনার কোনো প্ল্যান বা কোনো এক্সিকিউশন থাকবে কিনা? ধন্যবাদ। জি হ্যাঁ, শুরু করুন। ধন্যবাদ আপনাকে। আমার ইশতেহার এখনও আমি পাবলিশ করিনি, আজকে বা আগামীকালকে আমার ইশতেহারটা আসবে। আমার ইশতেহারের শিরোনামই হচ্ছে, আমি আবারও বলছি, আমার ইশতেহারের শিরোনামই হচ্ছে সাহিত্য ও সংস্কৃতির মুক্তির ইশতেহার। আমরা হয়তোবা সকলেই জানি যে আমাদের প্রত্যেকটা হলে কিন্তু অডিটোরিয়াম ছিল এক সময়। এখন এই হলে অডিটোরিয়ামগুলো ভাগাড়ে পরিণত হয়েছে, না হচ্ছে টিভি দেখানোর জন্য এটা ইউজ করা হয়, যেমন জিয়া হল। অবশ্যই আমি এ ব্যাপারে আমার ইশতেহারে আছে। আর একটা বিষয় হচ্ছে, আমি একটু উল্লেখ করতে চাই আনিতকে, আমাকে ইমন যেটা বলছে যে একজন লিডারের কাছে আমরা এই প্রশ্নে আসবো। আমরা 21 সালে যে অ্যারেস্ট হয়েছি, আমি 21 সালে জিসান আমাদেরকে সময় দিতে হবে। আমাদের আমরা এরপরে আমরা আরেকটা প্রশ্নের উত্তর নিয়ে আমি জানো জিসান আমরা আরেকটা প্রশ্নের উত্তর নিয়ে ফিরছি। থেকে অ্যারেস্ট হয়েছি কারণ কার্টুনিস্ট মোস্তাক জেলের মধ্যে যখন তাকে বিনা জামিনে মেরে ফেলা হয়েছে। জিসান অনিত, আমরা আরেকটা প্রশ্ন নিয়ে এই অংশে চা খাইতেছিলাম, তখন আমাকে জিসান আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আমরা আরেকজন স্টুডেন্টের প্রশ্ন জি প্লিজ একটু সুযোগ দিবেন, প্রশ্নটা করার সুযোগ দিবেন, আমাকেই প্রশ্নটা করার সুযোগ দিবেন। আমার নাম জাহিদ খন্দকার। আমি প্রশ্নটি করতে চাই মাহবুব খালাসি ভাইকে। এর আগে একজন শিক্ষার্থী প্রশ্ন করেছিল যে ইসলামী সংস্কৃতি ধারণ করার প্রসঙ্গে, এবং সেই প্রসঙ্গে মাহবুব খালাসি ভাই বলেছেন যে লালন সঙ্গীত উনি যখন চর্চা করবেন, লালনে ইসলামী নানা অনুষঙ্গ আছে, ফলে ইসলামী সংস্কৃতি ধারণ করা হচ্ছে। কিন্তু আমার মনে হয় ভাইয়ের এই বিষয়ে ধারণাটি অস্পষ্ট। লালন অর্থাৎ বাউল ধর্ম এবং ইসলাম সম্পূর্ণ ডিফারেন্ট দুইটা ধর্ম, এবং ইসলামী নানা টার্ম থাকলে সেটি ইসলামী অনুষঙ্গ হয়ে যায় না, বা সেটি পালন করলেই ইসলাম ধর্মের যে ইসলামী যে কালচার সেটিকে আপলিফট করা হয় না। তো এই বিষয়ে আমি ভাইয়ের কাছে উত্তর চাই। ভাই, আপনার ধারণা কি পরিষ্কার এই বিষয়ে, নাকি অন্য কোনো উত্তর আছে? মাহবুব খালাসি সংক্ষেপে। ধন্যবাদ ভাই। আপনি সম্ভবত আমার এখানে আর কি আমি যা বলছি সেটা আপনি স্পষ্ট শুনতে পাননি, বা হইতেছে আমি স্পষ্ট হয়তো বুঝাইতে পারিনি। সেটা আমি বলেছিলাম আমার এর বিগত প্রশ্নে, যে বাংলা যে সংস্কৃতি ইসলাম পরিপন্থী কোনো সংস্কৃতি না। সেইখানে ওই রবিউল আউয়াল পালন করা বা ইসলামিক যে সংস্কৃতি, এটা অবশ্যই আলাদা, এবং অবশ্যই এটা হইতেছে একটা স্বতন্ত্র জায়গা, এবং সেইটার প্রতি যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা এবং যথেষ্ট পরিমাণ বোঝাপড়া যতটুকু আছে, এবং বোঝাপড়া বাড়ানোর মাধ্যমে আমি প্রোগ্রামগুলো করব। কিন্তু আমি যে লালন ফকিরের যে গান বা লালন গীতি যে গান, এটার মধ্যে যে পূর্ণাঙ্গ ইসলাম বা পূর্ণাঙ্গ ইসলামিক যেই ব্যাপারটা আপনি বললেন, আমি এটা আমার বক্তব্যে বলি নাই, এটা হয়তো বা আপনি ভুল বুঝতে পারছেন। আমি বুঝাইতে চাইছি যে আমাদের যে বাঙালি যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আসলে ইসলাম পরিপন্থী না। সেই জায়গা বুঝাতে গিয়ে আমি শুধু লালনের নাম আমি সেখানে উচ্চারণ করিনি, সেখানে আমি হাসন সহ আরও অনেকের নাম এখানে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে এইটা হইতেছে অবশ্যই আলাদা, এবং ইসলাম তো শুধুমাত্র বাংলাদেশে না, ইসলাম তো একটা বৈশ্বিক ব্যাপার। যেমন ইসলামিক সংস্কৃতি বিভিন্ন অঞ্চলে আছে, আরবে আছে, আফগানিস্তানে আছে, ইরানে আছে, আমাদের বাংলা অঞ্চলে আছে। তো প্রত্যেক জায়গায় ইসলাম ধর্মের যে স্বাতন্ত্র্য আছে, এর পাশাপাশি কিছু আঞ্চলিক রিচুয়ালের মধ্যে ইনজেক্ট হয়েছে। সেই ক্ষেত্রে যেমন আমাদের দেশের মানুষ যখন ইসলামকে রপ্ত করছে, তখন কিছু আঞ্চলিকতার মধ্যে প্রবেশ করছে বিভিন্নভাবে। এটা হয়তো আমরা অনেকেই এটা জানি। যেমন আমাদের দেশে যখন ইসলাম আসছে, ইসলামটা যে অঞ্চল দিয়ে আসছে তার একটু কিছু প্রভাব আছে, কিন্তু ইসলামের যে স্বাতন্ত্র্য এটা আমি বিশ্বাস করি, এবং ইসলামের যে রিচুয়ালগুলো আছে এগুলোতেও আমি বিশ্বাস করি এবং পূর্ণ আস্থাও আছে। সেই ক্ষেত্রে আমি ইসলামিক যেই প্রোগ্রামগুলো যখন যেটা দিন তারিখ ধরে যখন যেটা হবে, আমি ইসলামিক রীতি অনুযায়ী সেটা আয়োজন করার চেষ্টা করব এবং আয়োজনে সহায়তা দিব। আর আপনি যেটা বলছেন যে লালন ফকিরের গানের
শুনলে বা চর্চা করলেই ইসলামিক পূর্ণাঙ্গ চর্চা কেন, এটা আমি আসলে বলি না। এটা হইতেছে আপনি ভুল ইন্টারপ্রেট করছেন বা ভুলভাবে উপস্থাপন করেছেন। এটা আমাদের সংস্কৃতি অনেক বড় একটা অংশ। মাহবুব খালাসি, আপনাকে ধন্যবাদ। আমাদের প্রথম কোশ্চেন রেজ করেছিলেন ইলা। আমরা আসছি, আমরা ইলা প্রথম কোশ্চেন রেজ করেছিল। আমি একটু জানতে চাই, আমি একটু উত্তর দিতে চাই ভাই আপনার প্রশ্নটার। আপনি যেটা বললেন যে পূর্ণাঙ্গভাবে ইসলামিক সাহিত্য বা সংস্কৃতি চর্চা এটা কিভাবে সম্ভব, এটা আমার যে ইশতেহার সেখানে উল্লেখ আছে এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যত সাহিত্য সংস্কৃতি চর্চা হবে সেখানে সবার পার্টিসিপেশন সুনিশ্চিত করা। এটা তখনই সম্ভব হবে যখনই একটা ছেলে অথবা মেয়ে যে এই ইসলামিক সংস্কৃতি অন্তরে ধারণ করে সেই জায়গা পর্যন্ত তাকে আমি আনতে পারবো, সে এখানে এক্সিকিউশনের অংশ হবে এবং এটা সে নামাবে, এবং তখনই আর কি এটা সম্ভব। তো এটা সম্ভব কিভাবে? এই যে কালচারাল কেন্দ্রীকরণ যেটা আছে টিএসসির এবং যেটা অলমোস্ট ধসে গেছে ওইটাকে বিকেন্দ্রীকরণ করতে হবে, এই প্ল্যাটফর্মগুলোকে রিভাইভ করতে হবে এবং সবার হচ্ছে পার্টিসিপেশন নিশ্চিত করতে হবে। কালচারাল এস্টাবলিশমেন্ট ধসে যায় নাই এবং এইটা ধসে যায় না ভাই। প্রত্যেকটা ক্লাবে ছাত্রলীগের লোকজন প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল, কারণ তখন ছাত্রলীগের রাজনীতি ক্যাম্পাসে চলতো, ক্যাম্পাসের 80% কিন্তু আপনারা কি রেজিস্ট করছেন? আপনারা জানবেন কিনা জানি না। আমি নিজে ছাত্রলীগের এস্টাবলিশমেন্টের বাইরে থেকে একটা ক্লাবের দায়িত্ব নিয়েছি, সেটা কিভাবে সম্ভব হয়েছে? আমি নিজে ছাত্রলীগের অ্যাক্টিভিটিস প্রতি অবশ্যই থ্যাংক ইউ। আপনি যদি রেজিস্ট করে থাকেন তাহলে থ্যাংক ইউ। ছাত্রলীগের একজন তখন পোস্টেড ছিল, এটা তো কোনো ট্যাবু ছিল না ওই সময়। সে যদি তার মেরিট দিয়ে ওই টাইমে সে দায়িত্ব নিয়েছে সেটা তো রেজিস্টার না। আমি অ্যাটলিস্ট এরকম হয় নাই দায়িত্ব নিছে, এটা নিয়ে অনেক সন্দেহ আছে। কোন মানে মেরিটের বাইরে কেউ দায়িত্ব নিছে তাকে আমি অবশ্যই রেজিস্ট করতে 3 থেকে 4টা ইনসিডেন্ট আছে। সুযোগ দেয়া হতো। টিএসসি গত 1 বছর ধরে সবচেয়ে নিরপেক্ষভাবে এবং সবচেয়ে সুন্দরভাবে চলছে। হ্যাঁ অনিত ভাই, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে হচ্ছে কি আপনি কন্টিনিউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় কালচারাল এস্টাবলিশমেন্ট, এটাকে এভাবে অপমানিত করার রাইট কারণ নাই। অপমানের মধ্যে পার্থক্য জানতে হবে। একটু সময় দিতে হবে অনিত প্লিজ। ক্রিটিসিজম হইলে স্পেসিফিক ভাবে বলা লাগতো যে এই ইস্যুটা চলছে, যে এই প্রবলেমটা সময় দিতে হবে। আমরা পরে যাচ্ছি। বেসিক ম্যানার্সের জায়গা না থাকি তাহলে আমরা মনে ডিবেটটা না করি, কিন্তু আমি আমার বড় ভাই হায়াত ভাইকে প্রশ্ন করতে চাই যে ভাই আপনি 2016-17 সেশনের একজন শিক্ষার্থী, আপনি 2016-17 থেকে এটা 24-25 সেশন চলতেছে, এই পর্যন্ত কালচারালি কি করছেন ঢাকা ইউনিভার্সিটি, আমি একটু জানতে চাই ভাই। উত্তর দিবেন জিসান। অবশ্যই আমি তোমাকে বলতে চাই, তোমার আর আমার একটু থামাই, খালি কালচারালি না, সাহিত্য কালচারাল ভিত্তিক কি সব অবশ্যই বলবো। ওই যে ইমন যেটা বলছে যে একজন হচ্ছে সাহিত্য এবং কালচারালের লোক, ভাই বলুক, বাট ভাইয়ের পরে অনিদের কাছে আমার একটা প্রশ্ন আছে। জি ঠিক আছে। আচ্ছা, ও যেটা বলছে সেটা আর অর্গানাইজারের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? আমি গুড অর্গানাইজার। আমি তোমাকে বলতেছি, আমাকে শেষ করতে দাও। প্রশ্ন করছো তুমি, আমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছি, মানে উত্তর দিচ্ছি। আমি 10 বছর কিভাবে কেটেছে জানো? আমার হল হচ্ছে এফ রহমান, আমি একটা দিন হলে থাকতে পারিনি। আমাকে ফার্স্ট ইয়ারে র্যাপ তুলে নিয়ে গেছে। এই যে তোমাদের যারা সাংস্কৃতিক মনা, এই যে কার্টুনিস্ট মুস্তাক, তাকে মেরে ফেলছে যখন, এটার প্রতিবাদ কিন্তু আমি করছি, অনি তুমি করনি। অথচ আমি জানতে পারি যে তোমাকে একটা ক্লাব থেকে প্রথমে বের করে দেওয়া হয়েছে। আমি জানতে পেরেছি অভ্যুত্থানের পরে জুলাই মঞ্চ নামে রুম দখল করতে তুমি টিএসসিতে এসেছিলা। আমি এগুলো কিন্তু জানি, আমি কিন্তু তোমাকে ব্যক্তিগত আক্রমণ করিনি। মানে তুমি 2টা ফেস্ট নামাইছো, ঠিক আছে, স্ট্যান্ড আপ কমেডি, তোমার সাথে আমার প্রথম পরিচয় সেদিন। তুমি বলছো বাংলাদেশে ফার্স্ট, আর একটা হচ্ছে ওই যে নারীদেরকে নিয়ে মাসাকে নিয়ে আসছিলা, ঠিক আছে? তুমি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছো। এবং আমার যেটা অধিকার এই ক্যাম্পাস, এই রাষ্ট্র কর্তৃক এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যেটা আমার অধিকার, এই 10 বছরে আমাকে দেওয়া হয়নি। আমার স্বাভাবিক ক্যাম্পাস লাইফ ছিল না, তুমি জানো। আমি রাজনীতি করে আসছি, আমি ক্যাম্পাসের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক। আমি এখন একটা প্রকাশনা নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে নিপীড়নের গল্প, ফ্যাসিবাদী নিপীড়নের গল্প। বিগত 15 বছরে এই ক্যাম্পাসে যারা আক্রান্ত হয়েছে, তুমি হয়তো পোস্টার দেখতে পেরেছো বিভিন্ন জায়গায়, তাদের গল্প, তাদের সেই ভয়াবহ স্মৃতি। এই যে আবু বকরের উপর হামলা হয়েছে, এফ রহমানের, তাকে যে মেরে ফেলা হয়েছে, তারপরে এরকম অনেকে অসংখ্য, এই যে মেঘমল্লার বসু থেকে শুরু করে এই যে আসিফ মাহমুদরা, অসংখ্য ছেলেপেলে, আমি তাদের জন্য কথা বলেছি, তাদের জন্য প্রতিবাদ করেছি। তুমি এটা করনি। অনিত উত্তর দিবেন। জি, আপনার কালচারালি আমার বড় ভাই হায়াত ভাইয়ের কালচারাল অবদান এই ক্যাম্পাসে 0। সে জাস্ট কিছু কথা বললো ফ্যাসিবাদ বিরোধী, যেগুলো আমরা জুলাই আন্দোলনের সবাই অংশগ্রহণ করছি। ভাই আমার কথা বলার সুযোগ দিতে হবে, আমি ক্যাম্পাসেই থাকতে পারিনি,
ঠিক আছে, তুমি নিয়ম মেনে আমি যদি নির্বাচিত হই, তোমাকে আমি যদি নির্বাচিত হই, আমি তোমাকে সেম অ্যাক্সেস দিব। আমি নিয়ম মেনে আমি নিয়ম মেনে যা করে দিব এই ক্যাম্পাসে, তুমি সেটার এক অংশ করতে পারলে আমি তোমাকে স্যালুট দেব। 5 আগস্টের পরে কয়টা করছেন সেটা বলেন। 5 আগস্টের পরে তো সবাই আমরা ক্যাম্পাসে ছিলাম। 5 আগস্টের পরে শোনো, আমি একটা সংগঠন করি, আমি ক্যাম্পাসে বললাম তো আমার একটা প্রকাশনা চলছে, একটা প্রকাশনা বের করা, কিন্তু মনে করো ফ্যাসিবাদী নিপুণের গল্প, সবাইকে নিয়ে কাজ করতে হবে, কিন্তু কতটুকু অবদান দিবেন সেইটুকু আমাকে তুমি নিয়ম মেনে কাজ করবা। তুমি 5 আগস্টের পরে কি করছো দিতে পারেন নাই যে আসলে উত্তরটা দেওয়া হয়েছে। আমার একটু শেষ করে দেই, আমি 30টা সেকেন্ড নিব, আপনারা সবাই নিছেন 30 সেকেন্ডের মধ্যে শেষ করবেন। এর বাদে হচ্ছে বহিষ্কার করার যে বিষয় অথবা ক্লাব দখল করার যে বিষয়, ক্লাব দখলটা যে কয়জন করেছিল আমি ওখানে গিয়ে খালি 2-1 দিন সময় কাটিয়েছি। আমার ক্লাব দখল করার ওরকম কোনো ই নাই। আর ওই জায়গাটায় এইখানে আমি একটু রেফারেন্স দিব, করার কোনো ই নাই। ইনকিলাব 24 যে ক্লাবটা উপরে দখল করা হয়েছে সেটাতে ছাত্রলীগের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে, ছাত্রলীগের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। আমি দখল ওরা করেছে এবং সেটা নিয়ে ওরা বলতে চাই ইমন ভাই ও নিজে থেকে এসেছে। ছাত্রলীগ আমলে ইউকিউএস এর জয়েন্ট সেক্রেটারি সরি জেনারেল সেক্রেটারি ছিলেন ছাত্রলীগ আমলে। তাহলে আপনি বলেন যে সে কেমনে ছাত্রলীগ আমলে জেনারেল সেক্রেটারি হয়েছেন? আমাকে সবাই একটু উত্তর দেন। আচ্ছা অনেক একটু থামবেন। ইমন আপনি বলেন, আপনি ইন্ডিভিজুয়ালি বলেন। সে জেনারেল সেক্রেটারি ইউনিভার্সিটি কুইজ সোসাইটি 2024 সালে হয়েছেন যখন ক্যাম্পাসে ছাত্রলীগ ছিলেন। এটার উত্তর কি দিবেন? ছাত্রলীগের আমলে আমি হলে উঠি নাই, কারণ প্রোগ্রাম করতে হবে। ছাত্রলীগের আমলে আমি কাওয়ালি প্রোগ্রাম নামাইছি ছাত্রলীগের প্রতিবাদে। তখন অনিদ হাসান ছিল ছাত্রলীগের পোস্টেড মেম্বার, ও ব্যান্ড সোসাইটির থেকে দুইবার বহিষ্কৃত মেম্বার। এবং ব্যান্ড সোসাইটিতে একটা মানুষ যে ঢাকা ইউনিভার্সিটির একটা সংগঠন, ঢাকা ইউনিভার্সিটির ব্যান্ড সোসাইটির দায়িত্ব একবারও পরিপূর্ণ করতে পারে নাই, সে কিভাবে আশা করে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লিটারেচার অ্যান্ড কালচারাল সেক্রেটারি হিসাবে সে 1 বছর পূর্ণ দায়িত্ব পালন করবে? এটা তো একটা হক, এটা একটা আমানত। এই আমানত রক্ষা করার জন্য এই ক্যান্ডিডেট কি রেডি সেটা আপনারা জাজ করবেন। ধন্যবাদ রেডি কিনা অনেকের অবদানগুলো জানানোর জন্য। আমার মনে হয় ক্যান্ডিডেটকে কথা বলার সুযোগ দেওয়া উচিত। অবশ্যই কথা বলার একটু সুযোগ দেন। যদি আমাদেরকে সুযোগ না দেন, না ক্যান্ডিডেটরা আমি অবশ্যই একটু থামি আমরা লাঞ্জু খানের উত্তরটা প্রশ্নটা একটু নিয়ে নিই। আমি জিসান ভাইকে একটু বলবো। জিসান ভাই, আপনার বিগত 10 বছরের সংগ্রামী জীবনকে আমি শ্রদ্ধা করি এবং আপনাকে ধন্যবাদ। আপনি হচ্ছে ফেসিবাদী আমলে হচ্ছে সংগ্রাম করেছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভাই, আপনি হচ্ছে ফেসিবাদী আমলে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, আপনি তো হচ্ছে আরও অনেক পোস্ট ছিল, সেন্ট্রালে 28টা পোস্ট ছিল। সো আপনার যদি সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে আপনার যদি কোনো কাজ না থাকে, কোনো অবদান না থাকে বা এই বিষয়ে কোনো অভিজ্ঞতা না থাকে, আপনি অন্য কোনো পোস্টে যেতে পারতেন যেগুলো সরাসরি অভিজ্ঞতা ছিল না। একই প্রশ্ন ভাই, এইখানে যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকে, তাকে পোর্টফোলিওর প্রশ্নটা করছি। হ্যাঁ, প্রশ্ন তো আপনার যদি এখানে কোনো কাজ না থাকে ভাই, সো আপনার যদি অভিজ্ঞতা না থাকে, এখানে তো শুধু ভাই আপনার সংগ্রাম দিয়ে তো আপনি হচ্ছে শিক্ষার্থীদের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে কোনো অবদান আসলে কতটুকু কাজ করতে পারবেন, এটা নিয়ে আমি সন্দিহান। আচ্ছা, এই একই প্রশ্ন কি আমি এই প্রশ্নটাই তার পোর্টফোলিও নিয়ে করেছিলাম, কারণ হচ্ছে সে কি তাইলে তুমি আমাকে বুঝাতে ব্যর্থ হয়েছো, বাস্তবায়ন করতে এখানে এসেছে। বুঝাতে ব্যর্থ হয়েছো, তোমার অ্যারোগেন্সি। না লাঞ্জুর উত্তরটাতে যেতে চাই, ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। আমাকে অ্যারোগেন্ট কেন বলা হলো? ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। জিসান উত্তরটা দিবেন ভাই। ডিবেট না করতে পারলে লাঞ্জু, আমি তোমাকে বলি, সেটা হচ্ছে কি, আমি একটা উদাহরণ দিই। যেমন এই ক্যাম্পাসে যে আমাদের ভিসি স্যার আছে, উপাচার্য স্যার আছে, সে আসার আগে আমরা দেখলাম কি 36 পৃষ্ঠার ভিসি, ওয়েল একাডেমিশিয়ান। কিন্তু সে যখন দেখলাম যে ভিসি হইলো, তখন আমরা ক্যাম্পাসের প্রত্যেকে, মনে হয় একজন ব্যক্তিও নাই যে বলবে সে তার কাজগুলো ঠিকভাবে করতে পারতেছে। তার মানে একজন ছাত্রই যে ভালো শিক্ষক হবে ব্যাপারটা তা নয়। এটা হওয়ার জন্য সংগঠক হওয়া দরকার। তুমি বলছো যে আমি এটা কেন এসেছি, আমি যেহেতু আমার সংগঠনের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক, সেখানে ভোটের মাধ্যমে আমাকে তারা মনে করেছে, আমি কিন্তু জুনিয়রের নিচে এসে নির্বাচন করতেছি, তারা মনে করতেছে এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা সম্পাদক পদ এবং এখানে আমি ভালো ভূমিকা রাখতে পারবো। আমি কিন্তু অ্যাকচুয়ালি আপনার পোর্টফোলিও সম্পর্কে জানতে চাই। পোর্টফোলিও তো আমার স্বাভাবিক লাইফ ছিল না লাঞ্জুর মতো। লাঞ্জু মনে হয় মহসিন হলে খুব ভালোভাবে ছিল, জামালপুরের, আমি ওকে নিয়ে স্টাডি করছি। এই যে আমি তোমাকে নিয়ে স্টাডি করছি, ঠিক আছে, আমি খালাসিকে নিয়ে স্টাডি করছি, আমি রাশেদকে নিয়ে স্টাডি করছি, ইমনের সাথে কালকে রাত 1:30 পর্যন্ত কথা হয়েছে। এই যে
আন্তরিকতা একটু কম দেখো, হয়ে গেছে। এই আন্তরিকতায় বোঝা যায় নিজের যে আমি study-টাই এটাকে কম ধারণ হয়েছে ভাই, করতেছি। কারণ আমি নিজের কমপ্লেক্সের অবদান না কথা থাকলে বলছি, আপনি কেমনে আমি students-এর কমপ্লেক্সের অবদান কথা করবেন? বলছি। শেষ পর্যায়ে শোনো, তুমি সংক্ষেপে শেষ করতে হবে, আমরা একদম দলের শেষ এজেন্ডা পর্যায়ে। বাস্তবায়ন বাদে আরেকটা কিছু বলতে দলের হবে এজেন্ডা যেরকম- না, আমি এখানে তাহলে ভাই এসেছি কেন আপনি আমার কালচারাল ছাত্রদলকে লিটারেচার represent সেক্রেটারি করে দাঁড়াইছেন ভাই? শিক্ষার্থী বান্ধব কাজ করার তাহলে জন্য। আপনি কেন দলের কালচারাল এজেন্ডা কে লিটারেচার করছে? সেক্রেটারি দাঁড়াইছেন? দলের এজেন্ডা কে করছে? এটা অলরেডি ইমন বলছে। পোর্টফোলিও নাই, কিন্তু এর মধ্যে আমি একজন পরীক্ষিত শক্তি, হ্যাঁ। যে ছাত্রলীগ আমলে ছাত্রলীগকে চোখ রাঙায় আমি টিএসসির মাঠে দ্বারা গান গাইছি, প্রোগ্রাম নামাইছি, এবং ছাত্রলীগ যাওয়ার পরে এখনো আমি আমার কাজ করে যাচ্ছি। আমি একজন পরীক্ষিত শক্তি এবং ডাকসুতে আমি খালাসি, আপনাদেরকে ফেল একদম করব। শেষ। মানে একদম বিষয়টা শেষ, হচ্ছে খালাসি। ডিবেটের জি। মধ্যে নিজের কলসি একজন বাজাচ্ছে, এটাই হচ্ছে খালাসি, একদম শেষ তার করতে হবে, যোগ্যতার একদম প্রমাণ। শেষ করতে হবে খুব সংক্ষেপে। পার্সোনাল অ্যাটাক করে পুরো নিজের বিষয়টা ফ্লস হচ্ছে থাকা যায় না। অন্যদের থামতে হবে, খালাসিকে সুযোগ দিয়েছি। আপনারা বলেন দর্শক এটা কি ইলা, পার্সোনাল ইলা, অ্যাটাক? খালাসি ডিবেট আপনারা হচ্ছে বলেন। দুইজনের মধ্যে, সে বাবা, তার- আমি সবসময় সে বলে তার- বেড়াই। সে তার যোগ্যতা নিয়ে কথা বলতেছে। যায় না, আপনাকে অ্যাটাক ডিবেট- করা হইছে, আপনি সবাই ছাত্রলীগের একসাথে পোস্টে কথা ছিলেন। বলবেন না, একটা please। ব্যাপার বাবু, খুবই বাবু, দুঃখজনক। কেউ যদি আমি চ্যালেঞ্জ অনেক ওপেন থামতে হবে। চ্যালেঞ্জ ইফ এবং ডিউটিস থেকে বহিষ্কৃত হয়েছে, অনেক রুম দশ দখল সেকেন্ড, করেছে। দশ ব্যাপার খুবই এই দুঃখজনক। ফোনটা দিতে পারেন নাই। ভাই, এখন আমি- আপনি খালি আমি গুছিয়ে just কথা দশটা বলতেছেন। second একজনকে সময় দিচ্ছেন, আমাদের শেষ করতে হবে। আমি একটু বলি। জন্য রান করতেছেন। ইমন ভাই, আমি এইখানে আচ্ছা, পাঁচজনকে তুমি ভাই যদি ভাই একাই পুরোটা বলো আমরা না, কি না, করবো? মাহবুব, আপনি প্রথমে নিয়ম মাহবুব, আপনি নিয়ে 10 সেকেন্ডের কথা মধ্যে। বলছেন, এখন কাউকে কথা বলতে তুমি দিবেন না। অনেক আচ্ছা, থামতে হবে, মাহবুব 10 সেকেন্ডের মধ্যে। আপনারা যদি শুধু এখনই তোমার কথাই শোনা যাচ্ছে। শিক্ষার্থীরা যে প্রশ্নগুলো মাহবুব, 10 করছে, সেকেন্ডের মধ্যে। আপনারা একজনও জিসান ভাই থেকে শুরু করে আপনারা একজনও শিক্ষার্থীদের কোশ্চেনের কোনো উত্তর দিচ্ছেন না। মাহবুব, আপনারা 10 সেকেন্ডের মধ্যে আমরা দল নিয়ে আছেন, সময় আপনাদের নেই। আদর্শ নিয়ে লাঞ্জু, আছেন। আমাকে কিন্তু দুটো বক্তব্য আপনারা হয়েছে, যদি আমি এখন প্রশ্নের উত্তর শিক্ষার্থীদের দিয়েছি। কথা না শুনেন, দর্শক, আপনারা শুনতে আপনারা পাচ্ছেন, নির্বাচিত দর্শক হলে আপনারা দেখছেন কতটুকু ডাকসুদা স্টুডেন্টস ভয়েসের পোডিয়ামে বেশ জমে উঠেছে বিতর্ক। আজ এখানেই শেষ করতে হবে, দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে একই জায়গায়। আগামীকাল ক্রীড়া সম্পাদক পদে যারা লড়ছেন তাদের মধ্যে 6 জন আমাদের সঙ্গে যোগ দিবেন এই ডাকসুদা স্টুডেন্টস ভয়েস পোডিয়ামে। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে একই জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন।